স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ। নবমের মতোই এই সংসদে সরকারি পক্ষে আওয়ামী লীগ আর প্রধান বিরোধী দল জাতীয় পার্টি আছে সরকারেও। 1990 সাল পরবর্তী সংসদীয় গণতন্ত্রের অভিযাত্রায় এই প্রথম দেশের প্রধান দলের একটি বিএনপি থাকছে না সংসদে। বিএনপিহীন এই সংসদকে খোদ আওয়ামী লীগই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার বেশি মর্যাদা দিতে অনেক সময়ই নারাজ। এসব নিয়ে আজকের আলোচনা। দশমের শুরু। কথা বলতে স্টুডিওতে আছেন লেখক ও গবেষক জনাব সৈয়দ আবুল মকসুদ, আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জেবা আমেনা খান। স্বাগত আপনাদের। জনাব জুনায়েদ আহমেদ পলক, আপনাকে প্রথমে স্বাগত জানাই যে আপনি প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এই প্রথম আমাদের স্টুডিওতে আসলেন। আপনাকে অভিনন্দন। আপনার কাছে জানতে চাইবো যে এই সংসদ নিয়ে আজকে যে সংসদ শুরু হলো তা নিয়ে জনগণের আগ্রহ আসলে কতটুকু? জনগণের আগ্রহ আছে? ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট আজকে বাংলাদেশের সকল দেশি বিদেশে যারা দেখছেন তাদেরকেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার নির্বাচনী এলাকা চলন বিলবাসীর পক্ষ থেকেও শুভেচ্ছা। তো আজকে দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে যে প্রথম অধিবেশন বসলো, এটি নিয়ে আসলেই দেশের মানুষের ভীষণ আগ্রহ ছিল। কেননা একটা নতুন বিষয় ছিল যে গত 20 বছর ধরেই যাদেরকে সরকারে এবং যাদেরকে বিরোধী দল আসনে দেখে দেশের মানুষ অভ্যস্ত, সেখানে কিন্তু একটা ব্যত্যয় ঘটেছে, যেখানে প্রধান একটি রাজনৈতিক দল বিএনপি অংশগ্রহণ করেনি, বিধায় তারা আজকে সংসদে তাদের প্রতিনিধিত্ব নাই। ফলে নতুন একটি বিরোধী দল গত 20 বছরের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আবির্ভূত হয়েছে। সেই বিরোধী দলের নেত্রী উনি কোন ভাষায় কথা বলেন, কেমনভাবে সরকারি দলকে সহযোগিতার আশ্বাস দেন কিনা, কিংবা জাতীয় ঐক্য বা জাতীয় যে ঐক্যমতের বিষয়গুলি থাকে, যেগুলো আমরা দেশের মানুষ, সাধারণ মানুষ সবসময় আমরা আলোচনা করে থাকি, যে অন্যান্য দেশ, প্রতিবেশী দেশগুলো যখন দেখি যে জাতীয় বিভিন্ন সংকটে বা সমস্যায় সকল রাজনৈতিক দল এক কাতারে দাঁড়িয়ে জাতীয় ঐক্যমতের পথে তারা সবাই ঐক্যবদ্ধ হয়, সেখানে আমরা বারবার গত 20 বছর দেখেছি যে আমরা জাতীয় ঐক্যমতে আমরা সরকার বিরোধী সকল রাজনৈতিক পক্ষ আমরা একই ভাষায় কথা বলতে পারি না অনেক সময়। তো আজকে আমরা লক্ষ্য করেছি দেশের মানুষের সেই আগ্রহ, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। প্রধান বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির নেত্রী উনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে খুবই পরিণত নেত্রী মতোই বক্তব্য দিয়েছেন, এবং দেশবাসী আমি বলবো যে আজকে মূলত মহামান্য রাষ্ট্রপতি ভাষণ ছিল, এবং আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মানে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরে প্রথম অধিবেশনে আগেই মৃত্যুবরণ করেছেন আমাদের শওকত মোমেন শাহজাহান। আমি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে টাঙ্গাইলের তার এলাকাবাসী এবং দেশের তার যারা শুভনোধ্যায়ী আছে তাদেরকেও আমি সমবেদনা জানাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের প্রতি তো দেশবাসী একটা আগ্রহ ছিলই, সবচেয়ে বেশি আগ্রহ ছিল যে বিরোধী দলের নেত্রী কি বলেন, এবং উনি কিন্তু উনার বক্তব্যের মধ্য দিয়ে সেই প্রত্যাশা পূরণ করেছেন, এবং একটি নতুন রাজনৈতিক গণতান্ত্রিক যে সংহতি এবং শান্তির পথে এই দেশবাসী রাজনীতিটাকে দেখতে চায়, সেটার একটা প্রতিফলন এবং একটা আভাস আমরা পেয়েছি। যে জন্য বলবো যে আজকের দশম জাতীয় সংসদের শুরু, আপনি যেটি শিরোনাম দিয়েছেন, সেই শুরুটা খুবই শান্তিপূর্ণ, শান্তিময় হয়েছে এবং আশাব্যঞ্জক হয়েছে। আমার মনে হয় যে আপনি একদম ঠিক কথা বলেছেন যে আমরা একটি নতুন বিরোধী দল পেলাম, যেটা প্রায় সরকারি দলের ভাষায় কথা বলে। এই নিয়ে আমাদের আগ্রহ আসলে পূরণ হয়েছে যে এই বিরোধী দলটি আসলে একটু নতুনই, প্রায় সরকারি দলের মতো করেই কথা বলেছেন, বিরোধী দলের নেত্রীও সেই রকম করেই কথা বলেছেন, সেটি নিঃসন্দেহে বলতে হবে। আমি আপনি বলছেন যে সরকারের মতো করে বলেছেন, প্রায় অনেক কথাই আমি ধারাবাহিকভাবে আসবো। উনি 71 পরবর্তী যাদের কথা স্মরণ করেছেন তাদের স্মরণ করার মধ্য দিয়ে, তার বক্তব্যের মধ্য দিয়ে, একসাথে পথ চলার মধ্যে দিয়ে, এবং আপনি যেরকম বলছিলেন যে আমরা এতদিন ধরে যে বিরোধীদের দেখে আসছি তার থেকে একটু ভিন্ন রকম পাচ্ছি, সেই ভিন্ন রকম কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতার নাম উচ্চারণ করেছেন না, সব দিক দিয়েই আমার কাছে মনে হয়েছে যে একটু সরকারি দলের মতো করেই কথা বলেছেন। আমি জেবা আমেনা খান, আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনার আজকে কালো পতাকা মিছিল একটি কর্মসূচি ছিল, ভবিষ্যতেও কর্মসূচি আছে, এগুলি নিয়ে আসলে জনগণের আগ্রহ কতটুকু? বিসমিল্লাহির রহমানির রহিম। খালেদ, আপনাকে থ্যাংক ইউ অনেক, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আমিও অভিনন্দন জানাতে চাচ্ছি দেশবাসীকে এবং আমাদের ঝালকাঠির যারা আছেন তাদেরকে, আমার নির্বাচনী এলাকা। এবং আজকের যে জাতীয় সংসদ, দশম জাতীয় সংসদ, এটা কোন সংসদের কথা বলছেন? এই দশম জাতীয় সংসদ তো আমরা তো এটাকে স্বীকার করি না। ইটস এন ইলিজিটিমেট গভর্নমেন্ট বেসিক্যালি। আপনারা যে সরকারের সঙ্গে আলোচনার কথা বলছেন, সেটা তাহলে কোন সংসদের কোন? আমরা তো সরকারের সাথে আলোচনার কোনো কথা বলিনি, আমরা আওয়ামী লীগের সাথে আলোচনা করব। সরকারের সাথে তো আলোচনা করার কোনো কথা নেই। এটা কোন সরকার? এটা তো জনগণের, যেখানে কোনো বেগম জিয়া সর্বশেষ যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে কি তিনি সরকারের সাথে আলোচনার কথা বলেন নাই? আওয়ামী লীগের সাথে আমরা অবশ্যই, কিন্তু সরকার যদি আপনি আমাকে বলেন, খালিদ আপনি আমাকে বলেন এই সরকার মানে কি? সরকারটা তো জনগণের সরকার হয়, তাই না? আজকে 5 তারিখে জনগণ কিন্তু
শতকরা 95% জনগণ কিন্তু ভোট দেয় নাই, শুধুমাত্র 5% ভোট নিয়ে কিন্তু এই সরকার সোকল সরকার গঠন করেছে। দ্যাট ইজ এ ফর্ম অফ ইললিজিটিমেট গভর্নমেন্ট, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি এই যে আমাদের একজন সংখ্যাতাত্ত্বিকভাবে আপনার কথা সত্য ধরে নিলেও 5% ভোট দিলে কোন একটা সরকার লেজিটিমেট সরকার হতে পারবে না কেন? ইট ইজ নট দ্য উইল অফ দ্য পিপল, মানে ম্যাক্সিমাম উইল অফ দ্য পিপলই নাই এখানে। অ্যান্ড হোয়াট ইজ ডেমোক্রেসি? আপনি আমাকে নিজে বলেন, আমরা সবাই এখানে কিন্তু শিক্ষিত আজকে বসে আছি। আজকে ডেমোক্রেসি মানে, ইফ ইউ লুক এট কনস্টিটিউশন, ইফ ইউ লুক এট দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, আপনি যদি আজকে গণতান্ত্রিক যে মানুষের অধিকার বা গণতান্ত্রিক রাইট যেটাকে বলে, এভরিথিং ইজ অ্যাবাউট উইল অফ দ্য পিপল। আজকে যদি 95% পিপল যদি রিজেক্ট করে থাকে একটা সরকারকে এবং একটা ইলেকশনকে, সরকার না একটা ইলেকশনকে, তাহলে ওই সরকার কিভাবে গঠন হয়? নাম্বার 1। নাম্বার 2, একটা জিনিস আমি এই রিসেন্টলি হয়েছে, মুবিনুল হক সাহেব কিন্তু একটা কেস করেছেন আরপিওর উপরে, যে আরপিও 12/1। আমরা একটু পরে আলোচনা আসি এই বিষয়টা নিয়ে। আপনি একটু আমাকে বলেন যে আপনারা যে কালো পতাকা মিছিল করছেন, কর্মসূচি দিচ্ছেন, তা নিয়ে জনগণের আগ্রহ কতটুকু? কারণ এই দুটি বিষয়ে আমরা একটু জনাব সৈয়দ আবুল মকসুদের আজকে আমি আমাদের দলকে বাদ দিয়ে যদি কথা বলি, আমরা তো একটা দল করি, ঠিক আছে, দলকে বাদ দিলাম, কিন্তু আপনি জনগণকে, আপনি নিজে যান বাইরে, আপনি একটা রিক্সাওয়ালার থেকে আরম্ভ করে, আপনি একটা চায়ের দোকানের ইয়ার থেকে, আপনি আমাদের বাড়ির যে যারা চাকর বাকর আছে, ড্রাইভার আছে, দারোয়ান আছে, এবং আমাদের অফিসের যে যারা আছে, সবাইকে আপনি জিজ্ঞেস করেন, everyone is unhappy about this। না আনহ্যাপি, কিন্তু আপনাদের কর্মসূচিতে সম্পৃক্ত কিনা আপনি মনে করেন? সম্পৃক্ত তো অটোমেটিকলি জনগণ হয়ে যায় যখন আচ্ছা, তারা হয়ে unhappy। গেছে কিনা? হয়ে গেছে কিনা? অবশ্যই হয়েছে, কিন্তু আপনাকে আমাদেরকে ধন্যবাদ সুযোগ দেওয়া হচ্ছে না। যে বাবা, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব সৈয়দ আবুল মকসুদ আপনার কাছে আসবো, যে আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম যে এই 10ম সংসদ নিয়ে মানুষের কতখানি আগ্রহ আপনি শুনেছেন, এবং এই বিএনপির এই রাজনৈতিক কর্মসূচি নিয়ে কতখানি আগ্রহ, আপনি যদি আপনার মূল্যায়ন একটু বলতেন। ধন্যবাদ খালেদ সাহেব। আমি যে দুইজনের বক্তব্য শুনলাম, গুরুত্বপূর্ণ ব্যক্তি দুই পক্ষের থেকে তারা বললেন, আমি দুজনের সঙ্গে আমি একেবারে ভীষণ রকমের দ্বিমত পোষণ করি। যেটা আপনি বললেন যে একজন বললেন যে এটা খুব আজকে একটা, আপনি যেটা বললেন যে খুব একটা একটা নতুন কিছু যেন হলো। নতুন কিছুর মানেটা কি? আপনারা তো আওয়ামী লীগ একটি অত্যন্ত একটা প্রধান বাংলাদেশের গণতান্ত্রিক দল, যে দল এর চেয়ে ভালো আর কোনো বুর্জোয়া গণতান্ত্রিক দল বাংলাদেশে নাই। আর হ্যাঁ, বুর্জোয়া মানে বুর্জোয়াই। আপনারা তো কমিউনিস্ট পার্টি নন। তো এর চেয়ে বেশি ডেমোক্রেটিক্যালি ফাউন্ড গভর্নমেন্ট আর পার্টি আর নাই। তো সেই পার্টির একজন নেতা হয়ে আপনি তো সমর্থন করতেই হবে আপনাকে, আপনি সরকারে আছেন, সেটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি না, দৌড় দিচ্ছি না। কিন্তু এই ধরনের পার্লামেন্ট আর পৃথিবীর কোথায় দেখেছেন আপনি আমাকে বলুন। আপনি যেটা বললেন যে আজকে একটা নতুন খুব সুন্দর একটা পরিবেশটা ভালো থাকাটা তো যেদিন কোনো দেশে মার্শাল ল আসে সেদিন তো খুব শান্তিপূর্ণ থাকে। আপনি যেটা বললেন যে খুব শান্তিপূর্ণ সুন্দরভাবে হয়েছে। আমি আপনাকে চিনি বলি আমি এটা বলছি, আপনার আমার হিসাবে ছেলে মানুষ, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পদে আছেন, সেই জন্য সম্মান করি আমি। কিন্তু কথা হলো যে এই ধরনের একটা পার্লামেন্ট পৃথিবীর আর কোন দেশে দেখেছেন, শুনেছেন আপনি কোনদিন? শুনেছেন? কোথায় শুনেছেন? আমার কথা পড়ে না, আমি আমরা একটু পলক ভাইয়ের কথা আসবো। আপনি যদি একটু বিএনপির বিএনপির কথাটা যাচ্ছি, আমি বিএনপির কথাটা যাচ্ছি। বিএনপির থেকে তিনি যেটা বললেন যে এই সরকার অবৈধ সরকার, সেটা আমি বলবো না। সরকার সাংবিধানিকভাবেই নির্বাচিত সরকার, কারণ আমাদের সংবিধানে এমন কোনো কথা নাই যে ওই যেটা আপনি বললেন, খালেদ যেটা বললেন যে যদি 5% ভোট পেয়ে থাকে তাতে কি, তাতে হতেই পারে, সেটা তাতে অবৈধ না। ওনারা হচ্ছে মিনিস্টার হয়েছেন, সরকার চালাচ্ছেন, এই সরকারকে আমি আর রাষ্ট্রে একটা সরকার থাকবে। আমার প্রশ্নটা হলো, আপনি যেটা জিজ্ঞাসা করেছেন, আমার এই আপত্তিটা কোন জায়গাটা, এটা মাননীয় মন্ত্রী আপনি আমি একটা বলছি, যেটা এই নির্বাচনে আপনারা 153 জন হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আর অন্যরাও যা হিসাব নিসাব যদি অঙ্ক করা যায় তাহলে দেখা যাবে যে 10%-এর বেশি লোক পার্টিসিপেট করে নাই আপনাদের এই নির্বাচনে। এর পরের যদি 5 বছর ধরে নিলাম তো আপনারা 5 বছর থাকবেন। এর পরের নির্বাচনটি যদি 2% লোকে ভোট দেয়, 172 জন লোক যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, সেই সরকারকে আপনি কিভাবে বলবেন যে সেটা খারাপ সরকার? খারাপকে আপনাকে খারাপই বলতে হবে। যেটা
বলাই হয়েছে, আপনারাই বলেছেন, সবাই বলেছে, একেবারে যত শিশু পর্যন্ত জানে যে এটা একটা সংবিধান রক্ষার নির্বাচন করেছেন, সেদিকটা ঠিক আছে। সেই তিনি আজকে আমি আমাদেরই ঘনিষ্ঠ খুব ডেপুটি স্পিকার যেটা পড়লেন, পাঠ করলেন, যেটা তাতে অব্যাহত হয় একটা প্রশংসামূলক, আত্মপ্রশংসামূলক, সেখানে যদি এটা আত্মসমালোচনামূলক থাকতো যে আমাদের এই পার্লামেন্ট আমরা বাধ্য হয়েছি এরকমভাবে নির্বাচন করতে, এবং এটা সন্তুষ্ট হওয়ার মতন পার্লামেন্ট নয়, কিন্তু তবুও আমরা এই করছি, এরপরে দেখা যায় এই ধরনের কোনো কথা যদি থাকতো, তাহলে হতো কি সেটা খুব জনগণের কাছে, সেটা আপনারা নিজেরা খুব ভালো বোঝেন একজন পার্লামেন্টের মেম্বার হিসেবে। আজকে প্রত্যেকটা পার্লামেন্টের মেম্বার এখানে যারা আছেন, তারা নিজের বুকের হাত দিয়ে যদি তারা বলেন যে এই যে পার্লামেন্টে আমরা এসেছি, কিভাবে এসেছি, আমি কতটুকু বৈধ এবং কতটুকু ন্যায়সঙ্গত, কতটুকু নৈতিকভাবে আমি এটা নিজের কাছে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু আমি তারপরেও আমি বলছি, আপনি যেটা বললেন যে এটা কোনো অনৈতিক বা কোনো রকমের কোনো না, এটা সাংবিধানিকভাবে হয়েছে এবং রাষ্ট্রে একটা সরকার থাকবে, আমি কিন্তু সেই সরকারকে মানতে হবে আমাদের। ইলিগ্যাল বলি না, না, সরকারি স্বীকার করেন নাই যে বাবা, সেটা তো আমি কিন্তু যুক্তি দিতে চাচ্ছি। আচ্ছা, যুক্তি দিয়ে এই সরকারকে না, এই সরকার অবশ্যই আমাদের মানতে হবে। যদি এখন এই সরকারের ঘাড়ে একটা বিরাট দায়িত্ব, যেটা আমি বলি একটা বিরাট দায়িত্ব আপনাদের ঘাড়ে পড়তেছে, সেই বর্তমানে হয়েছেই যে যাতে আর একটি ভালো নির্বাচন হয়, সেই ব্যবস্থাটা যদি আপনারা করতে পারেন, সেটা না করে অনেক মন্ত্রী, অত্যন্ত সিনিয়র মন্ত্রী, আমার বন্ধু বান্ধব যারা, আমার ঘনিষ্ঠ বন্ধু যারা, মানে ছাত্র জীবনের, তারাই দেখছি যে অত্যন্ত পলক তো খুব ভালো কথাবার্তা বলে, তার অনেক সেন্সেবল দিয়ে, তারাই দেখছি যে কথাবার্তা বলছেন যেমন ভাবে যে একজন বললেন যে 5 বছরের একদিন বেশিও থাকবো না। তবে মাকসুদ ভাই, আমি একটু জনাব পলকের কাছে যেতে চাই, তার আগে আমি একটু মন্তব্য করতে চাই। কোন সরকার যদি বলে যে আমি আসলে 5 বছর থাকবো না, সে কি আসলে সরকারটা চালাতে পারবে কিনা? সে যখনই অবশ্যই তার আকাঙ্ক্ষা থাকবে 5 বছরই, মানে সেটা তো বলতেই হবে, তার বলার তো কিছু দরকার না, সেটা পলক ভাইয়ের কাছে আসলে অনেকগুলি প্রশ্ন মাকসুদ ভাই ছুড়ে দিয়েছেন, আপনি যদি দুই একটি বলতেন। আর না, আমি সবগুলোই বলতে চাই, সবগুলো খুব ভালো হয়। কারণটা হচ্ছে যে সবগুলোই উত্তর দিতে হবে। যদিও আপনি হয়তো চাচ্ছিলেন যে মাসুদ স্যার আর কি আমাদের দুজনের প্রসঙ্গটা টেনে কথা বলবেন, যদিও আর কি আমি ওনাকে অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি, এবং দেশের সকল মানুষই তাকে দলমত নির্বিশেষে শ্রদ্ধা করেন। তবে আমরাও আশা করেছিলাম যে ওনার কাছ থেকে আমরা দলমত নির্বিশেষেই ওনার মন্তব্য এবং বক্তব্য পাবো, যদিও আমরা শুধুমাত্র সরকারের বিষয়গুলি নিয়েই আলোচনা আমরা শুনতে পেয়েছি। আমি শুধু একটা বিষয় বলতে চাই স্যার, আপনি যে বলেছেন যে এই ধরনের সরকার কোথায় দেখেছেন, আমি আমার জ্ঞান সীমিত, আমার অভিজ্ঞতা বয়স অত্যন্ত অল্প, তো আমি যেটুকু আমার মানে মাথায় আসে সেটুকু মনে হয় যে 90-এর আন্দোলনের পরে 91 থেকে 93 পর্যন্ত সাউথ আফ্রিকাতে সম্ভবত নেলসন ম্যান্ডেলা একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন, এবং সাউথ আফ্রিকাতে কিন্তু ওই সাদাদের যে দল ছিল ডিক্লার্ক, তাদের দল সহ সব মিলিয়ে একসাথেই আফ্রিকান কংগ্রেস, এরা মিলে কিন্তু সরকার গঠন করেছিল, এবং এখন পর্যন্ত কিন্তু তারা মিশেই এই সাউথ আফ্রিকা আজকে ব্রিক্স কান্ট্রির মধ্যে একটা অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্বে দাঁড় করাতে পেরেছে। এই বিষয়ে আপনি অবশ্যই বলবেন, আপনার জ্ঞানের পরিধি অনেক বেশি, তাই আপনার কাছ থেকে আমরা বেশি শুনবো, এটাই আশা করব। কিন্তু এই যে আপনি বলছেন যে আজকে যেভাবে যে নির্বাচন হলো, যেভাবে আজকে যে বাপা বলছেন যে 5% ভোট মানুষ দেয়নি, এই যে তথ্যগত যে একটা বিভ্রান্তি, 5% দিয়েছে, 5% দিয়েছে, মানে 95% মানে 5-6-10 এরকম বলছে আর কি। ঠিক আছে, 5 বলেন 10 বলেন, 90% এটা এক সময় সম্ভবত মুনতাসির মামুন স্যার একটা কথা বলেছিলেন যে মনে হয় বিএনপি করার মতো এবং বিএনপি করার জন্য, বিএনপি নেতৃত্ব পাওয়ার জন্য অনবরত অসত্য ভাষণ দেওয়ার একটা যোগ্যতা থাকে, তাহলে বিএনপির অনেক বড় জায়গায় যাওয়া যায়। তো আজকে আবারও আমরা এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, কারণ আমরা লক্ষ্য করেছি সেই অনেক আগে থেকেই 54 সালের সময়ও বলা হয়েছে নৌকায় ভোট দিলে বিবি তালাক হবে, 71-এ বলা হয়েছে যে এটাই পাকিস্তানের বিরুদ্ধে। আমি প্রসঙ্গে বলছি যে এই কারণেই প্রসঙ্গটা টানতে হচ্ছে, 71-এ বলা হয়েছে যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হলে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ, আবার 91 থেকে আমরা দেখেছি যে নৌকায় ভোট দিলে পারে দেশ ভারত। একইভাবে 5ই মেতে শুনেছি 25,000 মানুষকে হত্যা করে ভারতের ট্রাকে করে পাচার করে দেওয়া হয়েছে, আবার সেদিনও শুনলাম যে আপনার যশোরে নাকি দেশের বাইরে থেকে যৌথ বাহিনীতে সংযুক্ত হয়ে অভিযান চালিয়েছে। একইভাবে বলা হচ্ছে যে এই নির্বাচনে যেখানে 40%-এর অধিক লোক ভোট দিয়েছেন, আমি আমার নিজের নির্বাচনী এলাকায় 45% ভোট টার্ন আউট হয়েছে। কোথায়? আমার নিজের নাটোর 3 সিংড়া আসনে যেখানে 45% ভোট টার্ন আউট হয়েছে। কোথায়? আমার নিজের নাটোর 3 সিংড়া আসনে যেখানে
45% ভোটার টার্ন আউট হয়েছে। আপনি মনে করছেন যে সারা আমি বাংলাদেশে মনে করছি না, এবং নির্বাচন কমিশনের ভাষ্য মতে 40 ভাগেরও বেশি মানুষ ভোট কেন্দ্রে এসেছেন। কি অবস্থায় এসেছেন যেটি স্যার বললেন, স্যারের কথার আমি বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই যে স্যার যদি আপনি বলতেন যে যখন আজকে বললেন সাংবিধানিক বাধ্যবাধকতা নির্বাচন, আপনি বললেন যে 5 বছর না থেকে আগেই আলোচনা করা উচিত, তো আমি সব কথাকেই যদি আপনাকে শ্রদ্ধার সাথে আমি দ্বিমত করতে চাই, আমি শুধু আপনার কাছে একটা বিষয় জানতে চাই, এই নির্বাচনটা যে প্রক্রিয়ার মধ্যে আমাদের করতে হলো, আজকে বিরোধী রাজনৈতিক শক্তিরা তারা যে রাজনীতি সন্ত্রাস করলো না, এইটার একটা ঘৃণা তাদের প্রতি প্রকাশ আপনার কাছ থেকে আমি আশা করেছিলাম। তিনি অনেকবার এই বিষয়ে ঘৃণা প্রকাশ করেছেন, তিনি অনেকবার এই বিষয়ে ঘৃণা প্রকাশ করেছেন। না পলক শুনেন, এই কথাটা বললেন যে বিএনপি উচিত না, জেবাপাজি বক্তব্য রেখেছেন, বক্তব্য অবশ্যই জেবাপাজি 90% বক্তব্য আমার কথা না রেখেছেন, এটা। আজকে উনি যে শান্তির কথা বলছেন, ঐক্যের কথা বলছেন, রাজনৈতিক সহমতের কথা বলছেন, আজকে গণতন্ত্র রক্ষার কথা বলছেন, আমি শুধু বলবো যে গণতন্ত্রের বিকল্প শুধুমাত্র উন্নত গণতন্ত্র। না, নিশ্চয়ই এটা সবই ঠিক আছে, সবই ঠিক আছে। পলক ভাই, আমি একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে, তবে আমি আসলে এই পার্সেন্টেজটা নিয়ে কথাই বলতে চাই না, কারণ আপনি বলবেন 40%, অনেক কথা বলবেন, আর বিএনপি, তবে আমি স্যারের কাছ থেকে আশা করি বিরোধী দলের রাজনীতি, আমরা একটা বিরতির পর ফিরে এসে এই সমালোচনাটুকু অন্তত আমরা একটা বিরতি নিচ্ছি। ফিরলাম আজকের বাংলাদেশে। জেবাপা, আমরা আলোচনা করছিলাম যে বিএনপি থেকে একদিকে আলাপ আলোচনার আহ্বান জানানো হচ্ছে বা দাবি করা হচ্ছে, অন্যদিকে বর্তমান সরকারকে অবৈধ বলছেন আপনারা। সরকার অবৈধ হলে আবার আলোচনা কেন? অন্যদিকে নির্বাচন কমিশন, বর্তমান সরকার, কারো প্রতি আপনাদের আস্থা নেই, তবু আপনারা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন, এর কারণ? আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আমাদের এই পুরা হোল প্যানেলকে, ইনক্লুডিং আপনি। আজকে কিন্তু আজকে না, কয়েকদিন আগে মুবিনুল হক সাহেব কিন্তু একটা কেস করেছেন, দিয়েছেন, কি বলে, একটা আমাদের যে নির্বাচন কমিশনকে একটা লেটার দিয়েছেন, আইনি লেটার দিয়েছেন, যেখানে উনি এই কথাটা লিখেছেন যে আরপিওর 12(1)-এ যে কথাটা লেখা আছে, ওইটা যে, আমি একটু পড়ে শোনাই আপনাকে, তাহলে আপনি বুঝবেন যে এনি elector of a constituency may propose or second for election to that constituency the name of any person qualified to be a member under clause 1 of article 66 of the constitution, provided that a person shall be disqualified for election as or for being a member if the C is a person holding any office of profit in the service of republic. তো এই যে বিষয়টা, এইটাতে কিন্তু এখন যে আমাদের সাংসদ যারা এসেছেন যে এই 10ম জাতীয় সংসদে, তাহলে তো কেউই এখানে বৈধতা পায় না, কেউ না, কিছু সংখ্যক পান যারা নতুন এসেছেন, কিন্তু যারা বিগত দিনে সাংসদ ছিলেন তাহলে এই আরপিও 12-এর 1-এ কিভাবে এটা নিয়ে কিন্তু আমরা অনেক তর্ক করতে পারবো। আমি স্পেসিফিকলি জানতে চাচ্ছি যে আজকে যে নির্বাচন কমিশনের উপর, না, আপনি সরকারকে অবৈধ বলতে পারেন, কিন্তু সরকার অবৈধ হলে সরকারের সাথে আলোচনাটা কিভাবে হবে, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, এখানে সরকারের সাথে আলোচনা করেন বা একজন দলের সাথে আলোচনা করেন, আমরা দেশের শান্তির জন্য এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের সাথে কেন আলোচনা করবেন? আওয়ামী লীগের সাথে করতে পারি, জাতীয় পার্টির সাথে করতে পারি, আমরা এজেন্ডা কি, এজেন্ডা এক্স্যাক্টলি। আমার কথা হলো আমরা সবাই কিন্তু ডায়ালগে কথা বলছি। আই এগ্রি উইথ ইউ পলক। আমরা সরকার না, তাহলে আওয়ামী লীগ কি? হ্যাঁ, এখানে শুনেন, আওয়ামী লীগ কেন, ওয়াই আওয়ামী লীগ? আমরা সব পার্টি মিলে এইখানে একটা এজেন্ডা তৈরি করা উচিত। ফার্স্ট অফ অল কে এজেন্ডাতে কি হবে, নাম্বার 1। নাম্বার 2, একটা আপনি অ্যাকশন প্ল্যানের মতো করেন, এজেন্ডাতে কি হবে, ওই এজেন্ডাতে আপনি কি চাচ্ছেন, অবজেক্টিভ কি আপনার, তারপরে একটা টাইম ফ্রেম করেন। আপনি খালি বললে তো হবে না, ডায়ালগ। আপনি বিনয়ের সাথে জানতে চাইতে পারি যে প্রধানমন্ত্রী যখন আলোচনার আহ্বান জানিয়েছিলেন সাবেক এটা নিয়ে তো আপনাদের এখানে আবার যে সাবেক বিরোধী দলের নেত্রীকে, তখন আপনারা আলোচনাটাতে অংশগ্রহণ করেন নাই? আমরা বলেছিলাম যে আবার ডাকলে অবশ্যই আসবো, কিন্তু আর ডাকা হয়নি। কর্মসূচিটা তারপরে তো তারাঙ্ক আসলো, দৌড়াদৌড়ি করলেন, হাঁপালেন ঝাপালেন, চারজন বসলেন, কিন্তু আলোচনা আর হলো না। কোনো আলোচনাই, বরঞ্চ উন্ডা শুধু টাইম বাই করেছে। আমার মনে হয় যে জেবাপার কাছ থেকে আমি একটু মকসুদ ভাইয়ের কাছ থেকে আসি, যে মকসুদ ভাই, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন যে আসলে আপনি কি দেখেন যে আসলে বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতিটা কি এই জায়গায় এসে আটকে থাকবে, বা আমরা তো একটি সরকার, 10ম সংসদ শুরু হলো, তো এখানেই থাকবে কিনা? না, এখানে থাকা তো উচিত না, এটা দেশের মানুষও সেটা প্রত্যাশা করে না। দুটি দলই 10 বছর অন্তত রাষ্ট্র চালিয়েছেন, তাদের অভিজ্ঞতা আছে, গণতন্ত্র কি তা তারা জানেন। তা সব কিছু যে অবস্থা আছে তাতে তাদেরকে আমরা কোনো কাঁচা রাজনৈতিক দল মনে করতে পারি না। কিন্তু যেটা, তবে সেই কথাটা বলার আগে
এখন যেটা বললেন যে এটাকে একেবারে ধাঁ করি অবৈধ সরকার বলাটা সেটা একেবারেই অনুচিত। সরকার যে আছে এটা সাংবিধানিক সরকার, এবং এই সরকারের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠেছে, দেশে উঠেছে, বিদেশে উঠেছে, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। সেটা নিয়ে এত বেশি এই মুহূর্তে ঘাটাঘাটি করার আমি মনে হয় না যে সেটা কোনো ইয়ে। আমি legitimacy কিন্তু নিয়েই না কথা না না বলছি। না আমি বলছি আর একটা হলো যেটা ওই যে আমার কথার জবাবে যেটা পলক যেটা বললেন, আমি তাকে খুব আমি ইয়ে করি, সেটা হলো যে সাউথ আফ্রিকার বিষয় সেটা একেবারেই ভিন্ন জিনিস। সাউথ আফ্রিকার ওটা হলো যে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের জন্য তখন নেলসন ম্যান্ডেলা এই কাজটা করেছিলেন, এবং সেটা করেছিলেন বলেই আজকে পৃথিবীতে তার মৃত্যুর পরে যে এটা হলো যে শ্রদ্ধা, এবং এই আপনাদের সরকারের সময় যে 97-এর যে ওনাকে নিয়ে আসা হলো, এবং সেই সুযোগে আমি চান্স পেয়েছিলাম হ্যান্ডশেক করার তার সাথে আমার, তো সেটা খুব একটা ভালো কাজ হয়েছিল আপনাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সব ইয়ে করে, তো সেটা আর এটা এক জিনিস না, এটা আপনারাও নিজেরা মনে করে দেখেন 97 কিন্তু আমাদের ঐক্যমতের সরকার ছিল। হ্যাঁ, তো খুব ভালো সরকার ছিল সেটা, সেটা মোটেই দোষের সরকার না। জি, এইবারের যেটা আমি কাউকে বুদ্ধি দেওয়ার কাজ না আমার অ্যানালাইসিস করতে পারি আমি, সেটা হলো সবচেয়ে ভালো হতো যদি জাতীয় পার্টির নেতাদের, আমি আপনাদের দোষ দিচ্ছি না, জাতীয় পার্টির নেতাদের যদি মিনিমাম গণতন্ত্র সম্পর্কে জ্ঞান থাকতো, তাহলে তারা বলতো আওয়ামী লীগকে আপনাদেরকে যে বিএনপি আসে নাই, কোনো দরকার নাই, যা আসুক বা না আসুক, যা খুশি তাই করুক, আমরা বিরোধী দলে থাকতে চাই এবং আমরা বিরোধী দলেই থাকবো, আমাদের মন্ত্রিত্বের প্রয়োজন নাই, যেটা ভারতে অনেকবার এই ধরনের সরকার এবং গত সময়ও কমিউনিস্টরা সমর্থন দিয়েছে কিন্তু মন্ত্রিত্ব নেয় নাই। এটা সবচেয়ে ভালো হতো আপনাদের জন্য, একটু অন্তত লেজিটিমেসিটা আর একটু বাড়তো, যে যদি সত্যি সত্যি বিরোধী দলে থাকতেন। সেটা খুব ভালো, কিন্তু তারা মন্ত্রিত্বের লোভে আপনার মন্ত্রিত্ব করার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আর কি, যদি আপনি বলেন। না নিশ্চয়ই আমি একটা বিষয় বলতে চাই, যে বাবা যেটা বলেছে যে কালো পতাকার প্রতি জনগণের সমর্থন আছে, সরকারের প্রতি নাই, এটা মাপবো কি দিয়ে? না স্যার, আরেকটা বলেছে যে না, আপনি একটু মাপেন স্যার, যে সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রতি, সরকারের প্রতি আনহ্যাপি, বিএনপির প্রতি কি হ্যাপি? আমি কার প্রতি হ্যাপি আর কালো পতাকা নিয়ে লোক খুশিতে? নিরপেক্ষ হয়ে যান। না, নিরপেক্ষভাবে এটা যখন বিরোধী দলে থাকে, বিরোধী দলের লোকে কিছু মেঠো বক্তৃতা দেওয়ার অভ্যাস থাকে, না সেইটাতে সরকারি দলের ভাবনার কোনো কারণ নাই। সরকারি দলকে সবসময় আমি বলি যে কোনো কলাম লেখায় হাজার সমালোচনা করলেও সরকারের পতন ঘটবে না, এই কালো পতাকা নিয়ে 1000 দিন মিছিল করলেও সরকারের পতন ঘটবে না। সরকারের আমার আজকে এইখানে একটি প্রশ্ন আছে মাসুদ ভাই, আমি একটা প্রশ্ন একটু জুনায়েদ আহমেদ পলককে এক্ষুনি করতে চাই, যে হরতাল অবরোধ অভিযানের মতো কর্মসূচির সময় নিরাপত্তার অজুহাতে বিএনপিকে মাঠে দেওয়া হতো না, তখন শান্তিপূর্ণ কর্মসূচি দিতে বলা হয়, কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচির অনুমতিও বিএনপি পাচ্ছে না, এরপর তারা যদি আবার হরতাল অবরোধে ফিরে যায় তবে দায় কার? আজকে কালো পতাকা প্রদর্শন করা, মিছিল করতে দেওয়া হলো না, শেষ মুহূর্তে জনসভা করতে দেওয়া হয়েছে, জনসভার অনুমতি দেওয়া হয়েছে, জনসভা করতে দেওয়া হয়েছে শেষ মুহূর্তে 20 তারিখ জনসভা হয়েছে, এবং সেই জনসভায় আপনারা লক্ষ্য করেছেন, এবং সেই জনসভা হওয়ার পরে আমরা লক্ষ্য করেছি ওই মঞ্চ থেকে কিন্তু অনেক ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। আপনি যদি সেই গণতন্ত্রে আপনি যে কোনো বক্তব্য দিতে পারেন। আমি বলছি যে হ্যাঁ, ফ্রিডম অফ স্পিচ, এই ফ্রিডম অফ স্পিচ কিন্তু এইটা না, আরেকজনের ফ্রিডম কিন্তু হরণ করা না, এবং দেশের সার্বভৌমত্ব এবং দেশের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করা নয়। আমি শুধু বলতে চাই যে সরকারের দায়িত্বটা কি? সরকারের দায়িত্ব হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখেন, শান্তিপূর্ণ বিএনপির কোন আন্দোলনে কিন্তু সরকার বাধা দেয়নি। আপনি উস্কানি কথা বলছেন পলক ভাই, আপনি কি মনে করতে পারেন যে এই বর্তমান মন্ত্রিসভায় একজন মন্ত্রী আছেন যিনি বলেছিলেন যে হরতাল ঘরে ঘরে গিয়ে গুলি করে আসার কথা? অ্যাবসলিউটলি, ঘরে ঘরে গিয়ে গুলি করে আসার কথা আপনার কি মনে আছে? যে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে বিএনপির এই যে গত 1 বছরের যে আন্দোলনের নামে সন্ত্রাস, যেভাবে সাধারণ মানুষকে পুড়িয়ে মারা, আমরা অতীতে বাংলাদেশের ইতিহাসে কখনো আমরা দেখেছি সবসময় সরকারের জনপ্রিয়তা কমে, সরকার দায়িত্ব পালন করতে অনেক জায়গায় ব্যর্থতার পরিচয় দেয়, ফলে সরকারের প্রতি জনসমর্থন কমে। কিন্তু এইবারই প্রথম বাংলাদেশের ইতিহাসে দেখলাম যে বিরোধী দলের জনসমর্থন কমে এবং বিরোধী দল আন্দোলন থেকে সরে আসে। এই বিষয়টা সরেছে সাধারণ মানুষ যেভাবে করছে, এই বিষয়টা কেন দিচ্ছেন? যে আপনি কি বলতে চাচ্ছেন যে এটা বিএনপি বা 18 দলীয় জোটের নেতারা বা কর্মীরা করেন নাই? শুনেন, আমার কথা হলো যে আজকে আমরা একটা ডেমোক্রেটিক রাইট যেটা পিপল হয়, উই আর অ্যালাউড, আমরা এখানে যে কোনো ভাবেই হোক আমাদের গণতান্ত্রিক অধিকারকে আপনাদেরকে দিতে হবে। এটা আমাদের দল বলে না, একটা জনগণকেও দেওয়া উচিত। গণতান্ত্রিক অধিকার কি বাসে পুড়িয়ে মানুষ মারা? শুনেন আমার কথাটা শুনেন, এখানে কথা হলো আজকে আমরা হরতাল করতে পারি,
অবরোধ করতে পারি এবং একজন আমাদেরকে মহিলা ভাইস করতে চেয়ারম্যানের দেওয়া হাত হয়। পা কেটে দেওয়া? শুনেন, এটা করতে দেওয়া উচিত। গণতান্ত্রিক অধিকার? কিন্তু করতে দেওয়া কিন্তু উচিত? আজকে শুনেন, চাঁপাইনবাবগঞ্জের আজকে মহিলা আপনারা ভাইস ওনাদেরকে ধরেন চেয়ারম্যানকে না হাত কেন? পা কেটে দিয়েছে। যারা না, করেছে কিভাবে ধরবে আপা? আমি শুধু কয়েকটা যারা কথা বলি। করেছে তাদেরকে ধরেন না। এবং এটা কি এখানে তো এটাও প্রশ্ন উঠেছে, প্রশ্ন অনেক জায়গায় উঠেছে, আমি আপা, প্রশ্ন উঠাচ্ছি 18 না। দলীয় নেতৃবৃন্দের মুখে অনিষ্টনীয়। আমরা অসংখ্যবার শুনেছি এখন যখন 18 তারা plus 18 দল হচ্ছে যে হরতালকে কিরকম করতে হবে, অবরোধকে কিরকম না করতে না, হবে। কিন্তু এখানে আমরা কোনোদিনও আজকে বলিনি মির্জা ফখরুল নাশকতা। ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে সংঘাত ও সংঘর্ষ সচেতনভাবে এড়িয়ে বিএনপি জনপথে না করতে না, হবে। কিন্তু এখানে আমরা কোনোদিনও বলিনি নাশকতা। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে সংঘাত ও সংঘর্ষ সচেতনভাবে এড়িয়ে বিএনপি জনপথ তৈরির জন্য কর্মসূচি দিচ্ছে। এড়িয়ে হ্যাঁ, আজকে উনি এই কথা কিন্তু না বলছেন। কেন? ম্যাডাম অনেকবার বলেছেন, ম্যাডাম খালেদা জিয়া, যে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিগুলো সেটা করতে অনেক চাই। পরে বলেছেন, না 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 না, অনেক পরে বলেছেন। সবসময় আমাদেরকে অলওয়েজ বলা হয়েছে আমরা ভারপ্রাপ্ত গণতান্ত্রিক মহাসচিব হিসাবে বলেছে একটা দিনে বাস ভাঙলে হবে না। না 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 জি না, শুনেন, আজকে আমাদের এখানে আপনি আমাকে বলেন যে এই যে গণতন্ত্র আমরা বলছি, আজকে কত লোক মারা যাচ্ছে এভরিডে। আজকেও সাতক্ষীরা আপনার ওই যে যৌথ বাহিনী একটা ক্রিয়েট করেছেন, তারা যে মারছে, এখানে তো পেপারে আপনি নিউজে 2 দিন আগেও এসেছে। প্লাস আপনি যদি আজকে দেখেন সাতক্ষীরায় মারা হয়েছে আমাদের যুবদলের ছেলে, যশোর, গাইবান্ধা, সুন্দরগঞ্জ। যে ব্যাপারে সেখানে ধন্যবাদ। যে আমরা একটা মানবতা বিরতি নিচ্ছি, বিরোধী অপরাধ বিরতির হয়েছে। পর ফিরে এসে মানবতা বিরোধী বিরতির পর ফিরে এসে যদি মকসুদ ভাই একটু বলেন যে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা যেটি যে বাপা তুললেন, Extrajudicial killing, continuously জি, happening. I'm the first person যে আপনি press বিচার club-এর বহির্ভূত সামনে। হত্যাকাণ্ডের বিরুদ্ধে বলেছেন, আপনি যদি স্পেসিফিকলি আরো কিছু বলা থাকে যে এই সরকারের আমলে কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আসলে সেই অর্থে বাড়ছে কিনা বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। এটা আজকের বাংলাদেশে মকসুদ ভাই, বিরতির আগে আপনার কাছে এক্সট্রা আমি তো এক্সট্রা জুডিশিয়াল, কিরকম আমি তো আপনি- প্রেস ক্লাবের সামনে বসে তো আমি ফার্স্ট টাইম জি। ওনাদের সময়। এখন কি আরম্ভ হয়ে গেছে নাকি? জি 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 ও, আরম্ভ হচ্ছে? জি জি না, এই যে যেটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় জিনিস। এটা কিন্তু এটা যে এই প্রথম তাও না। এটা তো যখন আপনার র্যাব গঠন করে তারপরে যখন এগুলো হতে থাকলো, প্রথম বেশ কিছু কিন্তু মানুষ বাহাবা দিয়েছে যে যেহেতু খুব বড় রকমের ক্রিমিনালদের, খুব বড় criminal, আমি নিজে চিটাগাং থেকে একদিন আসছিলাম, দেখি যে সাংঘাতিক রকমের মানে বন্দুকের গুলির মতো আর কি, ভোরবেলা ভীষণ রকমের একটা আমি করছিলাম, স্টেশনে আসি, তখন ব্যাপার কি এত সকালবেলা এত গোলাগুলি এবং খুব একটা তার কিছুক্ষণ পরে আমার সাথে একটা রিপোর্টারও ছিল, ও খবর টবর নিয়ে বলল যে একজন ক্রিমিনালকে মেরেছে খুশিতে। আমি বললাম যে এটা খুশি করার জিনিস নয়, এটা যদিও বলে যে খুশিতে মিষ্টি শিষ্টি সমস্ত চিটাগাং শহরের মিষ্টি শিষ্টি দিকে করছে, কিন্তু আপনি তো জানেন যে এটা আমি প্রেস ক্লাবের সামনে সংবিধান জমা করে আমি প্রতিবাদ করি এটা। কিন্তু এখন যে তার চেয়ে এই গত 3-4 বছর আপনাদের সময় যেটা আওয়ামী লীগের এই সময় বাড়ে নাই, সেটা যে আর বাড়ে নাই তা না, কারণ আস্তে আস্তে ক্রিমিনালের সংখ্যা হয়তো কমে গেছে, সেটা হতে পারে। কিন্তু এখন যেটা হচ্ছে কোনো যত বড় ক্রিমিনালই হোক না কেন, কিন্তু তাকে এইভাবে মারাটা এটা কোনো লোক সমর্থন করবে না, এটা কেউ করবে না, সেটা করবে না। অবশ্যই। কিন্তু যেভাবে এটা এখন না, এটা একেবারে একই ভাষায় বিএনপির সময় এই কথাই বলা হয়েছে যে তাদেরকে কি বলে যে বন্দুকযুদ্ধ নাকি এটা কি হয়েছে। বিএনপি এখন যে জিনিসটি এখন এটা তর্ক বিতর্ক করে এখন আমরা রাষ্ট্রের যে জায়গাটায় এসেছি, এখন এখানে প্রজ্ঞা না, কিন্তু এটাকে একটু কোনটা? মাসুদ ভাই একটু বলতে পারি যে এই যে বিএনপির সময় যে বললেন, এটা কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদেরকে মারা হচ্ছে। আগে ধরেন আমরা চোর ডাকাত এদেরকে হয়তো বা আপনি কাউকেই মারতে পারেন না, আমি পছন্দ আপনি করি না, কাউকেই মারতে পারেন না, কিন্তু But today- এখন যেটা হচ্ছে জি, রাজনৈতিক political প্রতিপক্ষকে জি। যারা মারা যাচ্ছে, হ্যাঁ, everyday, আজকেও সাতক্ষীরায় আমাদের যুবদলের একজন সব নেতাকে জায়গায়। মারা হয়েছে। না যে কোনো এটা একটা মৃত্যু পুঁইতে পরিণত হয়েছে। এই যে গত আন্দোলন যে হলো, এই আন্দোলনের সময় এই গাছ কাটার থেকে শুরু করে কি করার দিয়ে দেখলাম যে একেবারে মিনিটের মধ্যে গাছ কেটে রাস্তা করেছে, সবকিছু করেছে। আন্দোলনে সহিংসতা সব দেশেই হয়, এখনো অন্যান্য অনেক ইউক্রেনে হচ্ছে, নানান জায়গায়, কিন্তু থাইল্যান্ডে ডিজিটাল এজে হচ্ছে। হয় না। হ্যাঁ? হাজার হাজার গাছ কেটেছে, কিন্তু হাজার হাজার গাছ না, এখানে গাছ কাটা হ্যাঁ, কথা গরু বলা গরু হয়, গুড়িয়ে judicial মেরেছে। killing এই যে এই যে তাদের থেকে অবস্থাটা, বেশি judicial এইখান killing থেকে is very যেটা important. আমি যেটা বুঝি, জি। এটাই এখন আমরা এরকম ভাবে তর্ক যদি আপনারা করেন দুই দল, তাহলে সেটা হবে না। এখন রাইট কিভাবে এই যে জায়গাটা এসেছি এটাকে একেবারে ঠিকই বৈধ সরকার হিসাবে মেনে নিয়েই তারা আরো কিভাবে ভালো করতে পারে, বিরোধী দলের সঙ্গে আপনাদের সঙ্গে বসতে পারে, এবং সরকারের উচিত হবে যে তাদেরকে নিয়েই আরেকটি ইনক্লুসিভ
গ্রহণযোগ্য সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন দরকার। নির্বাচন দরকার। এছাড়া বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র থাকবে না। Right. যদি মনে করি যে এই সরকার খুব ভালো ভালো কাজ করবে, কিন্তু সেটাও গ্রহণযোগ্য হবে না, কারণ সরকারের গঠন পদ্ধতিটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সেটাকে আমি বলছি না যে এটা অবৈধ, কিন্তু প্রশ্নবিদ্ধ, যেটা দেশবিদের বলছে। কাজেই এটা নিয়ে তর্ক বিতর্ক করে একে অপরকে দোষারোপ করে প্রত্যেকেরই কলঙ্ক আছে। আমাদের যে নাগরিক সমাজের মানুষ আমরা, আমাদেরও কলঙ্ক আছে, সুতরাং আমরাও ভুল করি। সুতরাং আমরাও আলাপ আলোচনার মধ্যেই এটা সমাধান আলাপ হবে। আলোচনার মধ্যে আমি একটু জুনায়েদ আহমেদ পলক আপনার কাছে একটা অন্য প্রসঙ্গে আসি, যে টানা দ্বিতীয় দফা সংসদ নির্বাচিত হলেন, এবার প্রতিমন্ত্রী পদ অলঙ্কিত করছেন, সংবর্ধনা সোনার নৌকা সোনার চাবি উপহার পেয়েছেন কিনা, না পেলে আপনাকে উপহার দিচ্ছেন না কেন লোকে, সেটাও যদি একটু বলেন। আরেকটি প্রশ্ন আসছে যে জনাব এরশাদ সম্পর্কে, যে তিনি একজন খুনের আসামি, তাকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা কতটা যৌক্তিক হয়েছে, এটা একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন। দর্শকের প্রশ্নের প্রতি সম্মান রেখে বলতে পারি যে আইনের ভাষায় যেটা বলতে হয়, আপনিও এটা খুব ভালো করে বুঝেন, যতক্ষণ না পর্যন্ত একজন দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে সেই দোষে দোষী বলে বলা যায় না। এরকম অনেক সংসদ সদস্য আছেন, এরকম অনেক মন্ত্রী আছেন এবং অনেক সাবেক প্রধানমন্ত্রী আছেন যাদের বিরুদ্ধে অনেক ধরনের মামলা আছে বা ছিল। এটা চূড়ান্তভাবে বিচার না হওয়া পর্যন্ত কাউকেই আমরা দোষী সাব্যস্ত করতে পারি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই রাজনীতির যত অপসংস্কৃতি আছে সেগুলোকে আমাদের পরিত্যাগ করা উচিত এবং নতুনরাই সব ক্ষেত্রে এগিয়ে আসবে, এটাই আমরা কামনা করি। তো বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি, এই যে সহিংস রাজনীতি যেটি স্যার বললেন, এই যে সহিংস রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, এগুলো থেকে দূরে এসে আমরা যে একটি অহিংস এবং শান্তিপূর্ণ রাজনীতির দিকে এগিয়ে যাব, তার জন্য আমাদের দেশের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আর তারা তখনই এগিয়ে আসবে যখন আমাদের মতো তরুণ রাজনৈতিক কর্মীরা আমাদের সাফল্যের প্রমাণ আমরা রাখতে পারবো। তাই আমরা প্রত্যাশা করব যে আমাদের ভালো কাজের উৎসাহ প্রদান করবেন এবং আমাদের যে সকল কাজ সমালোচনার দাবি রাখে সেগুলো গঠনমূলক সমালোচনা আমরা প্রত্যাশা করব এবং সেই সমালোচনার মধ্য দিয়ে আমাদেরকে আত্মসংশোধনের পথে এগিয়ে যাব। মানুষ কখনোই কিন্তু নিখুঁত হয় না, মানুষের ভুল ত্রুটি থাকে। তো সেই ভুল ত্রুটিগুলো করার সাথে সাথে একটা ভুল যদি কেউ দ্বিতীয়বার না করে তখন তাকে কিন্তু আপনি বলবেন বিবেকবান। আর যদি কেউ একটা ভুল বারবার করে তার মানে মনে করতে হবে যে তার ব্যাড ইন্টেনশন। খুব দ্রুত আরেকটা প্রশ্ন, যে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারের সকল খারাপ কার্যক্রমের নিন্দা করবেন তারা, কিন্তু একজন মন্ত্রীর প্রকাশ্যে ধূমপান, তারপর রাস্তায় দাঁড়িয়ে সংসদ মন্ত্রীদের সংবর্ধনা, এসব কাজের সমালোচনা করতে বিরোধী দলকে দেখছি না। আপনার মূল্যায়ন 30 সেকেন্ডে বলেন। আসলে এই বিষয়গুলো দেখবেন যে যেগুলো ছোটখাটো সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সাথে সাথেই কিন্তু আবার আমরা নিজেদেরকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের সেই ভুল স্বীকার করার সাহসিকতা আমরা দেখিয়েছি। তাই আমি বলবো যে যখন আমরা আমাদের নিজেদেরকেই সামলিয়ে সংশোধন করতে চাচ্ছি, হয়তো আরেকটু সময় দিলে হয়তো সেগুলো সংশোধন হয়ে যাবে। আর যদি তারপরেও না হয়, অবশ্যই বিরোধী দল কেন, সকল রাজনৈতিক দলের সমালোচনা আমরা স্বাগত জানাবো। এইখানে আমি পলকের একটা করি, সেটা হলো যে এইটুকু তো পরিবর্তন তো আনতে হবে আমাদের মধ্যে না। ওই যে যেটা উনি বললেন যে ধূমপানের যে ব্যাপারটা, এত ছোটখাটো জিনিস নিয়ে এত, উনি ভালো মানুষ আমি জানি, তিনি আমার উনি কিন্তু আমি একটু জবাবের কাছে আসি। আসলে বিষয়টি আমি বলেছি জবাবা, জাতীয় পার্টি একই সাথে সরকার এবং বিরোধী দলে থাকার অনেক রকম সমালোচনা হচ্ছে, কিন্তু নবম সংসদেও কি আমরা একটা কার্যকরী বিরোধী দল পেয়েছিলাম কিনা, সেই ব্যাপারে যদি একটু বলতেন জবাবা। এখানে আগেন পলকের সাথে এইখানে আমি একমত এবং মাসুদ ভাইয়ের সাথে আমি একমত যে নতুন প্রজন্মকে যদি আমরা আসলেই কোনো কিছু উপহার দিতে চাই তাহলে আমাদেরকে আগামীর দিনগুলোর কথা চিন্তা করা উচিত এবং এখন আমরা কি করব। এবং এই আলোচনা যে ডায়ালগ করা হচ্ছে, এটা আমি মনে করি অতি শীঘ্রই বসে, অতি শীঘ্রই ফরগেট অ্যাবাউট নবম ইয়াতে বিরোধী দল কি করেছেন কি না করেছেন, এখন যিনি বিরোধী দল হয়েছেন উনি যদি সরকারি দলের পক্ষে কথা বলেন তাহলে কিন্তু এই বিরোধী দলের অ্যাবসলিউটলি এগ্রি ইজ নো ফাংশন, টু বি ভেরি অনেস্ট। আজকে বিরোধী দল কেন থাকে একটা জায়গায়, যে বিরোধিতা করার জন্য, ঠিক আছে, ওটা আপনি মাঠেও করতে পারেন এবং সংসদেও করতে পারেন, কিন্তু এখন কথা হলো যদি আমরা আগামীতে যদি একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, ইমিডিয়েটলি এখানে বসে যেভাবে হোক আলোচনার সাপেক্ষে সব দলকে নিয়েই আলোচনা করুক। এখানে যে আওয়ামী লীগ এন্ড বিএনপি শুধু আলোচনা করবে না, এখানে যারা যারা আছেন রেজিস্টার্ড পার্টিগুলো সবাইকে নিয়ে আলোচনা করুক যে কিভাবে আমরা ইমিডিয়েটলি উইদিন নেক্সট 3 to 6 months একটা ইলেকশন দিতে পারি, যেখানে জনগণ, দেশের জনগণ একটা সুন্দর সরকার দেখতে পারবে
তাদের আপনার next 6 জনমত মাস পরে যদি নির্বাচন দেয় হয় তাহলে কি বিএনপি নির্বাচনে আসবে? আপনার কাছে কোনো তথ্য আছে এই ব্যাপারে? যদি আলোচনার মাধ্যমে মানে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে দিয়ে তারপরে যদি আসে? তত্ত্বাবধায়ক সরকার হোক, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, বা যেটাই আলোচনার সাপেক্ষে বের হয়ে আসে, আমি মনে করি যে আমাদের আগামীর জন্য আমরা যদি 2041 ভিশন দেখি বা 2021 ভিশন দেখি বা ডিজিটাল বাংলাদেশ দেখি, যেটাই বলেন, আই থিঙ্ক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই সিট ডাউন ফর আ ডায়ালগ ইমিডিয়েটলি। না হলে এই যে কথাটা বললেন মাসুদ ভাই, আই এগ্রি উইথ হিম, যে এটাই বলেন, আই থিঙ্ক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই সিট ডাউন ফর আ ডায়ালগ ইমিডিয়েটলি। না হলে এই যে কথাটা বললেন মাসুদ ভাই, আই এগ্রি উইথ হিম, যে যেখানে গণতন্ত্রকে হেয় করা হয়েছে, আজকে জনগণ, যেখানে আমাদের কনস্টিটিউশন ইজ ফর দ্য জনগণ। আপনাকে ধন্যবাদ। আমরা আপনাদের অবশ্যই পার্টির কোনো vision ভিশন আছে। আছে? কি ভিশন আপনাদের? বিরতির পরে পলক ভাই, আমরাও আপনাদের মতো পলক ভাই, 2051 ভিশনও দেখতে পারি। আছে আপনাদের কোনো কেন থাকবে না? পলক ভাই, ইনশাআল্লাহ। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর ফিরে এসে মকসুদ ভাই আপনাকে জানতে চাইবো যে বিএনপি শান্তিপূর্ণ একটা আন্দোলনে ফিরে এসেছে, একে কিভাবে মূল্যায়ন করছেন? এভাবে কি দাবি আদায় সম্ভব কিনা? দমন পীড়ন নাশ হয়ে এদেশে কখনো সরকারকে দাবি আদায় বাধ্য করা গেছে কিনা? আপনি যদি আমাদেরকে শেষ পর্বে খুব কনক্লুসিভ ভাবে একটু বলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছে ফিরছি। আজকের বাংলাদেশে মকসুদ ভাই, দাবি আদায় সম্ভব কিনা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে? শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় সম্ভব হবে না কেন? কিন্তু আমাদের এখানে যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে তাতে সহিংসতা হয়ে যায়। এটা যে প্রি প্ল্যান্ড সহিংসতা তা না, কিন্তু আমাদের এখানে গত নির্বাচনে 24 জন মারা গেছে বলে বলা হচ্ছে। এটা নিয়ে আমরা খুবই করছি, মানে সরকারকেও নিন্দা করছি এবং যাই হোক আলোচনা হচ্ছে। কিন্তু ভারতে যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল সেখানে তো 40-42 জন মারা গেছে। কাজেই নির্বাচনে এই সাবকন্টিনেন্টে সহিংসতা হবে না, আন্দোলনে সহিংসতা হবে না, এটা কি না, তবে যতটা কম হয়। গত 3-4 মাস 6 মাসে যেটা গতবার যেটা ঘটেছে সেটা একটা অস্বাভাবিক ব্যাপার। সেখানে গাছ কেটেছে, রাস্তার অবরোধ করেছে, মানুষ মেরেছে, পেট্রোল বোমা করেছে, গুলি করে মারা হ্যাঁ, সব হয়েছে। অনেক কিছু হয়েছে। সেই জিনিসগুলি খুবই একটা অস্বাভাবিক অবস্থা। এবং তারই পরিপ্রেক্ষিতে বিরোধী দলের কথা যেটা আপনি বললেন, যে বিরোধী দল আসলে খুব ভালো ভূমিকা পালন করে নাই। এটা আমার নিজের সরকারকে যেমন আমরা সমালোচনা করি, একই সঙ্গে বিরোধী দল বলতে আমি বিএনপি কি বলবো, যেহেতু প্রধান বিরোধী দল সে, তারই নেতৃত্বে অন্যান্য দলগুলি আছে, সেখানে তার ওই বিএনপির নেতৃত্বের দুর্বলতা সীমাহীন। আচ্ছা, সীমাহীন। কারণ আমরা সবসময় সরকারকে সমালোচনা করতে যতটা আরাম পাই, বিরোধী দলকে আমরা মনে করি যে বিরোধী দল হচ্ছে আমাদের আদরের জিনিস, এটা থাক এখানে, এটা খুব, কিন্তু তা না। আমাদের দেশে বিরোধী দল হিসেবেও ব্যর্থ বিরোধী দল। আর একই সঙ্গে যেটা বলি যে হাফ বিরোধী দল আর হাফ সরকারি দল, যেটা এরশাদ সাহেবের, সেটাও অত্যন্ত খারাপ ভূমিকা পালন করেছে। ইচ্ছা করলে না, কিন্তু গণতন্ত্রের মাসুদ জন্য। ভাই, আচ্ছা, আপনি যে আমরা বিরোধী বুঝতে দল পারছি। যদি ব্যর্থ পলক, হয়ে থাকে- আপনি যদি আমাদেরকে 30 সেকেন্ডে বলেন, আমরা এই পর্বটা আসলে যে আপনি কোনো সম্ভাবনা দেখেন কিনা যে প্রশ্নবিদ্ধ সরকার থেকে একটি আমি আমি উত্তরণের কোনো আমি সম্ভাবনা আমি এটা দেখেন কিনা? সম্ভাবনা দেখি। প্রথমত হচ্ছে যে আজকে দশমের যে শুভ সূচনা হলো, সেখানে আমরা লক্ষ্য করছি এবং বিরোধী দলের যে ভূমিকা জাতীয় পার্টি পালন করছে বা শুরু করেছে, সেটা যদি তারা সঠিকভাবে করতে পারে, আমি শুধু 10 সেকেন্ডে বলি যে একটা গণতান্ত্রিক সরকারের ব্যবস্থায় কিন্তু সরকারের একটা অংশ কিন্তু বিরোধী দল। এটা কিন্তু সরকার বিরোধী হিসেবে যে প্রত্যেকটা কাজে বিরোধিতা করতে হবে, সবসময় বোম ফুটাতে হবে, আগুন লাগাতে হবে, এটা কিন্তু বিরোধী দলের কাজ না। আর আমি আশা করব যে বিএনপির তরফ থেকে তারা যে সংশোধিত আকারে একটি গণতান্ত্রিক দল হিসেবে নিজেদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করছে, তাদের এই প্রচেষ্টা সফল হোক। আমরা আশা করব যে এই প্রচেষ্টা সফল হোক এবং বাংলাদেশের মাটিতে যতগুলি রাজনৈতিক দল থাকবে তাদের অন্তত মুক্তিযুদ্ধ, অন্তত দেশপ্রেম, অন্তত কিছু উন্নয়নের ব্যাপারে আমরা ঐক্যমতে আসব এবং সহিংস রাজনীতি আমরা সবাই পরিহার যে করব। বাবা, আপনি 30 সেকেন্ডে যদি শেষ বক্তব্য দিতেন আপনার। আজকে এখানে যে সরকারই বলেন, বৈধ অবৈধ সরকার, এটা একটা স্টেট টেররিজম, একটা পুলিশ স্টেটে পরিণত হয়েছে। এইখানে যদি পলকের কথা মতো বা আমাদের মাসুদ ভাইয়ের কথা মতো যদি আমরা রাজনীতিকে সুন্দরভাবে এগিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই আমরা এই জিনিসটাকে এখনই সরকারকে বন্ধ করতে হবে, যে সরকারই হোক। কোন জিনিসটা? এই স্টেট টেররিজমকে বন্ধ করতে হবে। আমাদেরকে অনুমতি দিতে হবে যে আমরা সুন্দর, আপনি মনে করছেন যে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ হলে এই সবকিছু একটা আলোচনার পরিবেশ তৈরি হবে এবং তার মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে? মকসুদ ভাইও কাছাকাছি কথা বলেছেন, পলক ভাইও কাছাকাছি কথা বলেছেন। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।